শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। শব্দর আলী লিখনকে প্রশ্ন করেন, মেয়ের পরিচয় বলো। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেইটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার স্যারায় আইয়া পড়ছে। আমির এইখানে আয়, দেখা যা কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্বে থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়াও লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে উনি। আমির শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাহিমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনে বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রীকে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোরল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। অলক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল। চারদিক স্তব্ধ, শান্ত। লিখন ভেবাচেকা খেয়ে গেল। লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়ি করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়ায় লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব রগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাহিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্বা, আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের উপর রাখলো, ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢুক গিলল। বলল, বিয়ে হবে তা তো কি, বলেছি যখন দেখবই। ভাইয়া, তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কারণে আগেই শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কত, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আসিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না, এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মজা কি বিন্দু মাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতিমা মতামত জানালেন ধীরভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয়ে চলে যাব। রিদওয়ান
অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বলেন। এরপর শিখাকে ডেকে বললেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফুসফুস করছেন। সব রাগ পড়েছে হাওলাদার বাড়ির উপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকেই চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হারতে দেখতে পারবো না। চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না। পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো আমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নামটা লিখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছা করো, আমি পারবো না। ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে। লিখন আসেনি। আমেনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে আসছে। মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজার বাড়িতে যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটুও? মায়া নিশ্চয় জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পেছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। উঠানের এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ, পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কচলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলল, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয় সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দিল, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলেন, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কোথায় থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরো যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁফ ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তার সন্তান। এজন্যই সবার মাঝ থেকে তুলে নিয়েছে, নয়তো তো কথায় কথায় ধরা পড়ে যাবে।
লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে। তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তা সম্ভব নয়। তবু পদ্মজা তোমাকে যদি নিজের মুখে চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট হবে ভেবেই বলছি ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখা মাটিতে। বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে। সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। 2 চোখ জ্বলছে ভীষণ। এক্ষুনি কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করল। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছ লিখন। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99 ভাগ সুন্দরের টান দিয়ে শুরু হয়। এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময় ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরায় বিরাজ শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে। ভালোবাসা আরো বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এমন হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এজন্য বুড়ো বয়সেও কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্যি। কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না। বাস্তব জীবনে মুখস্থ করা ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোন শক্তি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোর করে বলল, প্লিজ আন্টি। হেমলতা এক দৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভুগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থা থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির না লিখন? কার কাছে ভালো থাকবে পদ্মজা?